আপনাদের আন্দোলনের যে মেন দাবি, এই দাবি সরকারের কাছে মেসেজ আছে, সরকার থেকে কোনো মেসেজ পেয়েছেন? আমরা আমাদের যে দাবি আর আমাদের যে মেসেজ, এটা আমরা কয়েকবার সরকারকে দিচ্ছি। দেওয়ার পরে সরকারের পক্ষ থেকে এখনো আমরা কোনো মেসেজ পাই নাই। অনশন করছেন, এতে আপনাদের ভিশনটা বা টার্গেট, এই অনশন করতে করতে অনেকে অসুস্থ পড়ছে, জি, অনেকের জীবনের ঝুঁকি চলে আসতেছে। জি, আপনাদের সরকার যদি না নেই, এই অনশন কদিন কন্টিনিউ করতে চাচ্ছেন আপনারা? দেখেন, সরকার তার অ্যাটিটিউড দেখাচ্ছে কি দেখাচ্ছে না বলতে পারবো না, কিন্তু ঠিকাদাররা অলরেডি তাদের অ্যাটিটিউড দেখানো শুরু করে দিচ্ছে। ডিপার্টমেন্টে প্রত্যেকটা ডিভিশনে তারা যাচ্ছে, যাওয়ার পরে যাদেরকে দেখতে পাচ্ছে না, যাদেরকে হাতে কাছে পাচ্ছে না, তাদেরকে অ্যাবসেন্ট করে দিচ্ছে, তাদেরকে অনেককে হুমকি দেওয়া হচ্ছে, তোমার আর অফিসে আসা দরকার নেই। অনেকে ফোনে হুমকি দিচ্ছে, অনেকে মন খারাপ করে পিছনে বসে আছে যে ভাই কি করব। আমরা বললাম মনোবল হারালে চলবে না। ঠিকাদার হলো গুটি কয়েক, আর আমরা হলাম হাজার হাজার জনতা। প্রয়োজনে ধানমন্ডি 32-এ যে অবস্থা করেছি, ঠিকাদারের বাড়ি সেই অবস্থা করেছি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনি জানাচ্ছেন যে আপনাদের হুমকি দিচ্ছে গভর্নমেন্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী। শোনেন, ঠিকাদারের যে পরিমাণ টাকা, আমরা তো সেই পরিমাণ টাকা কোথাও ইনভেস্ট করতে পারি না। আমরা যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাইও, তো তারা মনে করেন না জানার অভিনয় করে ঠিকাদারদের কাছ থেকে বড় ধরনের মুসলেখা নিয়ে তাদের হয়ে কাজ করবে। আপনারা যে অনেকগুলো অর্গানাইজেশনের সমন্বিত কার্যক্রম চলছে, জি, সরকার এবং ঠিকাদাররা এই চিত্রটা দেখতে পাচ্ছেন না? এই আন্দোলন ঠিকাদার তো মজা নিচ্ছে। ঠিকাদার এটাও বলতেছে যে তোমরা 600 ডিভিশনে ফিরে দাও, তোমাদের ঘন্টাটাও হবে না। এটা আমার এক ভাইকে ফোন দিয়ে অলরেডি জানাইছো যে তোমরা কেন আন্দোলনে যাচ্ছ। দুটোর অলরেডি চাকরি থেকে মানে অফিসে আসা বন্ধ করে দিচ্ছে। তারা বলতেছে যে তোমরা কেন আন্দোলনে যাচ্ছ, তোমাদের তো কোনো ফায়দা নাই, তোমরা সব ব্যাকে চলে আসো। এটা অলরেডি ঠিকাদার আমাদের কয়েকজন ভাইকে হুমকি দিচ্ছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিকাদারদের নিয়ে বসছেন, বসে এই ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, আওয়ামী লীগ আমলে লেসপেন্সার, এদের সাথে বৃহস্পতিবার রাত শুক্রবার রাত হলে তো ঠিকাদাররা একই সাথে বিভিন্ন নাইট ক্লাবে বসে। এটা ওদের প্রত্যেকটি দৈনন্দিনের যে ওরা তো মানে অবসর পাইলে নাইট ক্লাবে বসে আলাপ আলোচনা করে, দেখা যাচ্ছে 50-60 হাজার টাকা বিলে ঠিকাদার দিয়ে চলে আসে। ঠিক আছে, এবার এই ঊর্ধ্বতন কর্মকর্তারা কি বলে, ঠিক আছে আমরা তোমাদের বিষয়টা দেখবো। এই জন্য ঠিকাদার পার পেয়ে যাচ্ছে, কারণ ঠিকাদারের অনেক টাকা আর আমাদের তো টাকা নাই। রাস্তার উপরে ক্লাবে অনশন করছেন, অনেকে অসুস্থ পড়ছে, তাহলে এই জীবনের যে ঝুঁকি, এটা সম্পূর্ণ সরকারকে দায়ভার নিতে হবে। আমার কোনো ভাই অসুস্থ হয়ে যদি কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তার পরিবারের দায় ঠিকাদার তো নিবে না, ডিপুটেশন নিবে না, কিন্তু সরকারকে নিতে হবে। সরকার যদি বলে আমরা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি, আমি জুলাই যোদ্ধা, আমার ডানাদের এখনো চিকিৎসা চলছে, আমি কখনো সরকারের সমালোচনা কিংবা সরকারের বিরোধিতা করি নাই, এখনো করবো না। কিন্তু আমি বলছি 17 আগস্ট, 19 অক্টোবর, 22 ফেব্রুয়ারি আমার ভাইরা বারংবার আপনাদেরকে জানানোর পরেও আপনারা যদি ঠিকাদারের পক্ষ নিয়ে আমার ভাইদের কথা কর্ণপাত না করেন, আমার ভাই, আমার বোন, আমার যদি কোনো সহকর্মী আহত হয় কিংবা কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, অবশ্যই এই ভাই সরকারকে নিতে হবে। কারণ সরকার বিপ্লবী সরকার, আর সেই বিপ্লবী সরকারের আমরাও একটা অংশ। আমরা কিন্তু বিপ্লব কীভাবে করতে হয় আমরা জানি। সুতরাং আমরা সরকারকে বলবো যে মেহনতি মানুষের কথা চিন্তা করেন। সামান্য একটা বিষয়, 2018 সালের 3-8 ধারায় বলা হয়েছে প্রতিষ্ঠান চাইলে সেবাদানকারী ব্যক্তির সাথে সরাসরি চুক্তি করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা বলছি ঠিকাদারকে হটিয়ে অন্য কোনো জায়গায় ইনভেস্ট করে আপনারা সরাসরি আমাদের সাথে চুক্তি হন। আমরা তো বলি না যে আমাদের লাখ লাখ টাকা বেতন দিন। ডিপিটিসির একটা হেল্পারের বেতন, লাইনম্যান ম্যাট যাকে বলে, তার বেতন হলো 46,000-47,000 টাকা, আর আমাদের একজন লাইনম্যান হেল্পারের বেতন 16,000 টাকা। আমরা তো এই বৈষম্য চাই না। আমরা বলছি 16,000 টাকাই দেন, সরাসরি যেন আপনারা আমাদের সাথে চুক্তি করেন। আমরা এই কথা বলতেছি। আমরা তো তাদের কাছে দামি গাড়ি বাড়ি, তাদের মতন বিলাসী জীবন আমরা চাই নাই। আমাদের মোটা কাপড়, মোটা ভাতের নিশ্চয়তা চাচ্ছি। সরকার টেবিলে বসছেন আলোচনায়, আপনাদের টেবিলে সরকারের সাথে বসছেন। সরকার আমাদেরকে কয়েকবার 17 আগস্ট, 19 জুলাই সরকার আমাদের সাথে বসছে। বসার পরেও তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে কয়েকদিনের ভেতরে তারা আমাদেরকে রেজাল্ট দিবে। কিন্তু আওয়ামী লীগের আমলের যে সকল মানে কর্মকর্তারা এখনো
আপনি দেখছেন গতকাল পিনাকের একটা ভিডিওতে আমরা দেখছি যে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। সুতরাং সচিবালয় থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত যে আওয়ামী লীগের আমলে যে দোসররা আছে, এই দোসরদেরকে সাথে ঠিকাদারের একটা ভালোভাবে একটা ভালো একটা মানে আন্ডারস্ট্যান্ডিং আছে। এই আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ওই দোসররা সরকারকে মনে করেন আমাদের কাজ বাস্তবায়ন হতে দিচ্ছে না। পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? পরবর্তী পদক্ষেপ আমরণ অনশনের উপরে পর্যায়ে নেওয়ার জন্য আমরণ অনশনের উপরে পরবর্তী পদক্ষেপ কিছু থাকে না। যদি সরকার মনে করে যে এই আমরণ অনশন হলো ভাওতাবাজি, সরকার এটা ভুল করবে। কারণ আমরণ অনশন করে আন্না হাজারে ভারতের কেন্দ্রীয় সরকারকে নড়িয়ে দিতে পারে। সুতরাং আমরণ অনশন যদি করতে হয়, আমার ভাইরা তো করছে, আমরা তো রোজা রাখি। যদি আমরণ অনশন করতে হয়, আমরণ অনশন করিয়ে দেখিয়ে দেবো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যে মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ কিভাবে দাবি আদায় করতে পারে। ডিপার্টমেন্ট থেকে আসছেন এখানে? আমাদের এখানে বাংলাদেশের যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আপনার আমাদের যারা কোঅর্ডিনেটর মানে পরিচালক, আপনার শ্রমিক সংগঠনের সাথে জড়িত ঊর্ধ্বতন কয়েকজন নেতাকর্মীরা আসছে। আমরা বেশি লোক আনি নাই, কারণ আমরা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাই না। আমরা শাহবাগ প্রেস ক্লাব এই এলাকায় যানজট মুক্ত রাখতে চাই, এই জন্য আমরা বেশি লোককে আহ্বান করি নাই। তারপরে এখানে প্রায় 1-1.5 মানুষ এখন অবস্থান করছে। ডিপিডিসি কতজন আছেন? আমাদের ডিপিডিসি প্রায় 200+ লোক হবে। তারপরেও আমাদের অনেক মানুষ এখনও নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। তারা সার্ভিস দিয়ে আবার তারা সন্ধ্যার পরে আসবে, এরা আবার চলে যাবে কাজ করার জন্য। এইভাবে আমরা আন্দোলন সংগ্রাম এবং আমাদের কর্মপরিবেশ ঠিক রেখে চলছি। ইনশাল্লাহ যদি সরকার বিপ্লবী সরকার হয়ে থাকে, রাজপথের সরকার হয়ে থাকে, তাহলে রাজপথে যে খেটে খাওয়া মানুষগুলো আছে, না খাওয়া মানুষগুলো আছে, যারা নির্যাতিত নিরূপিত অধিকার থেকে বঞ্চিত, আমি মনে করব এই সরকারের কোনো না কোনো প্রতিনিধি অবশ্যই আমাদের সাথে দেখা করবে, আমাদের সাথে কথা বলবে, আমাদের কাছে লিখিত কোনো আশ্বাস দিবে। জি, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের দাবি 2018 সালের 3-8 ধারায় যে বলা আছে প্রতিষ্ঠান চাইলে সরাসরি সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি সেবাদানকারী ব্যক্তির সাথে চুক্তি করতে পারবে, এই ধারাটা বাস্তবায়ন করা। আমার ভাত কাপড়ের নিরাপত্তা নিশ্চিত করা। কথায় কথায় যে আমার ভাইরা এখানে আসছে মিছিল মিটিংয়ের জন্য, তাদেরকে চাকরি হুমকি ভয় দেখানো, এটা বন্ধ করা। আমার ভাইয়ের যে ন্যায্য বেতন, এই বেতন থেকে 1টি টাকা তারা কাটতে পারবে না, পুরো বেতন তার হাতে দিয়ে দিতে হবে। যে 16,000 পায় তাকে 16,000, যে 20,000 পায় তাকে 20,000, যে 22,000 পায় তাকে 22,000। 1টি টাকা আমরা ঠিকাদারকে কাটতে দিব না। আমার কোনো ভাই বিদ্যুতের চাকরি করে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করে, ওয়াসায় চাকরি করে, যারা বিদ্যুৎ কাজ, যারা এই ঝুঁকিপূর্ণ কাজ করতে যে আহত হয়, এদের চিকিৎসা ভাই নিশ্চিত করা। যারা মারা যাবে তাদের আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করা। সর্বোপরি এদের পরিবারের মানুষজন যেন মোটা কাপড় মোটা ভাতে চলতে পারে, এই জন্য তারা যেন আমাদের পাশে এসে দাঁড়ায়, এটা নিশ্চিত করা।